হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাইক অন। আজকে আমার আলোচনায় আমি পেয়েছি কংগ্রেস নেত্রী পূজা রায়চৌধুরীকে। পূজাদির সাথে কিছু কথা জিজ্ঞেস করব, পূজাদিকে সাম্প্রতিক রাজ্য রাজনীতি নিয়ে কিছু প্রশ্ন করব। পূজাদি, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। প্রথমে পূজাদি, প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে রিসেন্টলি সাউথ কলকাতা ল কলেজের যে ঘটনা ঘটেছে যৌন নির্যাতনে, তাতে যে তিনজন অভিযুক্ত, তার মধ্যে থেকে যে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার সঙ্গে রিসেন্টলি তাকে নিয়ে হাইকোর্টের থেকে কিছু তথ্য এসছে এবং হাইকোর্ট কিছু ভার্ডিক্ট দিয়েছে। প্রথম তার মধ্যে বলা হয়েছে যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং সেটা কবে হলফনামা দিয়ে জানাতে হবে। এবং দ্বিতীয়ত যে যেহেতু ইউনিটগুলো সব অবৈধ, ইউনিট রুমগুলো বন্ধ রাখা এবং সেখানে যেন বাইরের কারুর প্রবেশ না করা। এই ঘটনাগুলোকে তুমি কিভাবে দেখছো? আদালতের এই রায়গুলোকে কিভাবে দেখছো? দেখো, এটা আজকে থেকে না, এটা বহুদিন ধরে একই জিনিস চলছে। আমরা অনেক গলা ফাটিয়েছি যে কোনো রকম ইলেকশন হচ্ছে না, কলেজগুলোতে ইলেকশনের ঊর্ধ্বে চলে গেছে এরা। আর যে ছাত্র নেতা, ওদের তো আমরা সবাই রাজা, মানে এরা তো সবাই ইউনিয়ন লিডার। মানে এমন নয় যে মনোজিৎ এই যে ইউনিয়নের, তুমি যাবে, রাম বলবে আমি প্রেসিডেন্ট, রাম বলবে আমি ছাড়া কিছু হবে না, যুদ্ধ বলবে আমি ছাড়া কিছু হবে না। ওদের যে এই যে বাড়ন্ত, হ্যাঁ, মানে আমরা কিছুদিন আগে দেখলাম যে টেন্ডারও বোধহয় করেছে পুজো নিয়ে, সরস্বতী পুজো নিয়ে, অমুক নিয়ে। তো মানে এরা করতে কি চাইছে? ছাত্র পরিষদ মানে ওখানের দিদিমণি তোলাবাজিটা এত সুন্দর করে শিখিয়ে দিয়েছে। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে এখন আর কোনো ছাত্রদের সমস্যা নিয়ে কাজ করা নয়। ইউনিয়ন মানে যে এই ছাত্রটা থেকে ফিস বেশি আদায় করা হচ্ছে, এর অ্যাডমিশনটা করিয়ে দিতে হবে, দাখিলা করিয়ে দিতে হবে, একটা গরিব গুরব ছাত্র আছে তাকে কিছু সাহায্য করে, সেটা মানে এখন আর ইউনিয়ন নয়। ইউনিয়নের মানেটাই চেঞ্জ হয়ে গেছে। ইউনিয়নের মানে হলো তোলা, ইউনিয়নের মানে হলো দাদাগিরি, ইউনিয়নের মানে হলো আমি দেখে নেব, করে নেব, মেরে ফেলবো। এছাড়া তো ইউনিয়ন বক্তব্যটারও বোঝাতে পারে না। তো দেখো, এটা আজকে অবশেষে হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আমরা অনেক দিন ছাত্র পরিষদেরও, আমার যে ভাই বোনেরা এদের সাথে কথা বলছিলাম, যে একটা পিল করা দরকার ছিল যে কেন এই মানে ইলেকশনগুলো বন্ধ কলেজে কলেজে। আজকে কোথাও নেই, আজকে কথায় কথায় খালি আমরাই, ইউনিয়ন কোথায় আছে? কংগ্রেস তো নেই সাইনবোর্ড, সিপিএম এর তো নামগন্ধ নেই। আরে ভাই, করতে দিতে হবে তো নির্বাচন। সরকার যদি, যার হাতে প্রশাসন সব কিছু, সে প্রহসন চালিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে কোনো নির্বাচন নেই, আমাদের কে করতে দেওয়া হবে না, মারধর খেয়ে বেরোতে হবে। তো দেখো, সেই ক্ষেত্রে যদি বলো যে কোর্ট একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, এখন সিদ্ধান্ত তো কোর্ট অনেক নিয়েছে, লাগু কতটা হয়েছে, লাগু করাটাতে একটা কোয়েশ্চেন মার্ক। এখন লাগু তো কালীঘাটের অর্ডার ছাড়া হবে না। এই বাংলাতে, পশ্চিমবঙ্গে কোর্ট বলো, প্রশাসন বলো, ডাক্তার বলো, শিল্পী বলো, এখানে যা যা আছে আর কি, উপন্যাসী বলো, আর্টিস্ট বলো, সব কালীঘাটে বসা। কালীঘাট থেকে যেদিন চাইবে সেদিন সব হবে। ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি যায় আসে? পূজাদি, আমরা যদি লাস্ট এক বছরের ঘটনা প্রবাহ শুধু দেখি, তাহলেও আমরা দেখব আরজি করে এক মহিলা, সেও একজন ছাত্রী, তার নির্যাতন হলো এবং সে মারা গেল। তারপরে আমরা কালীগঞ্জ উপনির্বাচনের পর দেখলাম বিজয় উল্লাসে একটি বাচ্চা মেয়ের প্রাণ গেল। এবার আমরা সাউথ কলকাতা ল কলেজে দেখছি, এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মনোজিৎ মিশ্রর সঙ্গে সরকার পক্ষের বিভিন্ন এমএলএর এবং এমপিদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যার ফলে নাকি এতটা পাওয়ারফুল যে তার কথায় কলেজ ওঠে বসে। মানে অধ্যাপকরা বলছে আমরা নাকি ভয়ে কাঁটা হয়ে থাকি। আমি বলছি, রাজ্যে মহিলারা ঠিক কতটা সুরক্ষিত বা অসুরক্ষিত, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, তুমি তুমি ভয় পেও না কথা বলতে। তুমি বলছো কিছু মন্ত্রী সাথে যোগাযোগ বা অমুক, আরে বলো না ডাইরেক্ট কালীঘাটের সাথে যোগাযোগ। যাকে যুবরাজ বলছে তার সাথে ছবি ভাইরাল হচ্ছে, হ্যাঁ, তো তার যোগাযোগটা সেই মাথা থেকে। তো মাথা থেকে পা পর্যন্ত যে মোড়ানো আর কি। এখন কালীঘাটের কবজ লাগানো থাকলে সে অনেক কিছু করতে পারে, হ্যাঁ। তো ওই কবজের জোরেই ও এত কিছু, এত দূর অবধি আসার সাহস পেয়েছে। এখন সেখান থেকে কলেজে চাকরি তাকে ঢোকানো হয়েছে, অস্থায়ী হ্যাঁ, তাকে ঢোকানো যায়। আর একজন ইউনিয়ন, সে ফেল করুক পাশ করুক, আমার দাদা ঢুকিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো
দেখো আজকে তো আবার কিছু বলেছে বোধহয়, ও একটা স্টেটমেন্টও দিয়েছে বোধহয় মনে হচ্ছে, যে আমি ভয় পাই না, হ্যাঁ আমরা বর্ন ক্রিমিনাল বা এরকম কিছু একটা আমি দেখছিলাম। হ্যাঁ, ও বলেছে যে হ্যাঁ, মানে এরকম সত্যি ঘটনা মিথ্যেটা ঘটেছে, বিচার করে নেবে, আমি এরকম ঘটনা আগেও দেখছিলাম ঘটেছে এরকম। হ্যাঁ ফেসবুকে। এবং ও তো আজকের থেকে নয়, 2014 অনেক দিন সালে ধরে প্রথম দাঁড়িয়ে। অভিযোগ। হ্যাঁ, তো দেখো আর এতদিন নর্মাল মার ধরে অভিযুক্ত ছিল, সব কিছু ছিল। এখনও দেখেছে আমি যাদের কবজে সুন্দর করে মানে কর্ণ, যেমন কবচ ছিল রক্ষা কবচে যে মুড়ে আছে, সে একটা জিনিস জানে, পশ্চিমবঙ্গ রাজ্যটাতে সেই পার্কস্ট্রিট থেকে আমরা সবাই দেখেছি একের পরে, আর প্রত্যেকটা ঘটনা ওই কালীঘাট থেকে কখনো ছোট্ট ঘটনা, কখনো চাকরি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, হ্যাঁ কখনো মানে মেরে পিঠে উঠিয়ে দেওয়া হয়েছে, কোনোটাতেই কালীঘাটের কিছু যায় আসে না। এবং ও তাদের আশ্রয়ে আশ্রিত। তো ও দেখলো এতদিন গুন্ডামি করেছি, মাবালি করেছি, এখন ঠিক আছে একটা মেয়েকে অত্যাচার করে দিই, মানে এগুলো তো ছোট্ট ঘটনা। হ্যাঁ, আমাদের প্রয়াত হয়ে গেছে আজকে, বলতে খারাপ লাগে যে তাপস পালের মতো নেতাও বলেছিল যে ঘরে ছেলে ঢুকিয়ে দেবে। তো আজকে সেইটা হলো তৃণমূলের ট্রেন্ড। ওই ট্রেন্ডটাকে শুধুমাত্র আমাদের ছাত্র নেতা ফলো করেছে, নাথিং এলস। যে ভেবেছে আমি একটা ছোট্ট ঘটনাই তো করব, দিদি আমাকে ছাড়িয়ে দেবে, আমার উপরে দাদার হাত রয়েছে, আমার কোনো ব্যাপার নয়। তো নইলে কেউ কাউকে ক্রিমিনাল বলতে পারে না, মানে অতটা দাপট যাকে বলে আর কি। হ্যাঁ, মানে এখন দেখো রাজার বেটা কেরোসিন তেলওয়ালারা সব ওই কালীঘাটের দাপটে কি করবে ওরা ভেবে উঠতে পারছে না। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। এখন যার যায় সে বোঝে, যে মেয়েটা অত্যাচারিত হয়েছে তাকে তো দেখো, এটাই তো আমরা বলি না, আমাদের এটা ম্যান ডমিনেটেড একটা সোসাইটি বলো, কান্ট্রি বলো, ওয়ার্ল্ড বলো, এই ইজ্জত তো শুধু আমাদের যায় না, ওই ছেলেটার যাওয়া উচিত। আমাদের তো সামনে থেকে লড়াই করা উচিত মহিলাদের, মেয়েদের, যে এটাতে তো মেয়েটার দোষ নেই, কিন্তু ওকে দেখো তুমি একবার ভেবে দেখো তো কতবার হেনস্থা হতে হচ্ছে, কতবার প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। যে মেয়েটার উপর দিয়ে এত অত্যাচার যায়, তার এই কথাগুলো নিশ্চয়ই শুনতে ভালো লাগবে না। হ্যাঁ, তোমার মনে আছে পার্কস্ট্রিটের সময় বলেছিল যে তুমি কতটা আনন্দ উপভোগ করেছিলে সেই সময়। তো এই যে প্রশ্নবাণগুলো আমাদের দিকে ধেয়ে আসে, মেয়েদের দিকে, আমার মনে হয় এখন কঠোর থেকে কঠোরতম শাস্তি, আমি হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে বলতে পারছি না, কিন্তু লোকের ওদেরকে মেরে হাত পা গুটিয়ে দেওয়া উচিত। ওই পুলিশ না, এক দুটো নর্মাল, আমি আইন মেনে আমি বলছি, বেআইনি কথা বলতে আমার ইচ্ছে করে না, কিন্তু কি বলতো, আইনের পদ্ধতিতে আজকে যাব কালকে যাব, দুদিন বাদে আবার আরেকজন কিছু না কিছু একটা মেয়ে অত্যাচার, একটা কঠোর শাস্তি দেওয়া হোক। আরজিকর কাণ্ড আমরা দেখলাম, সবাই নেমে গেল রাস্তায়, কি লাভ হলো? একজন দোষীকে ধরে দোষীদের ছেড়ে দেওয়া হলো। দিস ইজ নট টু গোয়িং হ্যাপেন না। তোমাকে ঠিকঠাক ভাবে, যে একজন মুখ্যমন্ত্রী যিনি আবার মহিলা, তার কাছে তো আমরা এই দাবিটা করতে পারি যে আপনি তো ওই পদটা সবার, মুখ্যমন্ত্রী তো উনি, আমারও মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, তো ওনার তো উচিত যে একটা কড়া শাস্তি হোক। কিন্তু না, ওনার যারা রয়েছেন মানে যাত্রা পার্টিতে, কেউ বলছে এত হুলহুল করার কি আছে, কেউ বলছে ছোট্ট ঘটনাতে অত মাথা ব্যথা করার কি আছে। তো দেখো, আর যারা মানে বিক্ষিপ্ত হয়ে গেছে, যারা একটু বিরোধী, মানে নূতন নূতন বিরোধী হয়েছে আর কি, কখনো দেখেছি ব্রিগেডে গিয়ে গলা ফাটাতে, কখনো আবার দেখছি এখন টিভির পর্দাতে এসে গলা ফাটাচ্ছে যে তৃণমূলের মধ্যে এইরকম দুশ্চরিত্র রয়েছে। হ্যাঁ, তাও তৃণমূল করতে যেতে হবে আমার, কেন? আমাকে ওখানে কামাইটা বেশি, ধান্দাবাজিটা বেশি। সো আমার মনে হয় বাংলা এমন একটা দিকে এগোচ্ছে, ওই বলে না, আমরা যখন বলে যে এখানে একটা ঘটনা ঘটেছে, তখন সঙ্গে সঙ্গে এখানকার নেতা মন্ত্রীরা জিজ্ঞেস করবে যে কলকাতাতে একটাই তো ঘটনা ঘটেছে, দেখো গিয়ে ইউপিতে কটা ঘটনা ঘটেছে, দেখো দিল্লিতে কটা ঘটনা ঘটেছে। লজ্জা হয় না এই কথাগুলো বলতে? ঘটনা তো ঘটনাই, যে কষ্ট পাচ্ছে সে তো কষ্টই পাচ্ছে, যে অত্যাচারিত হচ্ছে তার তো সব গেল, যে মেয়েটা আজকে বমি উড়ে গেল তার মা তো আজকে কোল খালি, সে তো চিৎকার করবে, তার তো হাহাকার কেউ আটকাতে পারবে না।
তো এই যে ঘটনাগুলো কোনো দেশে কোন স্টেটে কি হচ্ছে তার সাথে উপমা দিয়ে তার সাথে কম্প্যারিজনে যায় না। ঘটনা মানে ঘটনা, ইনসিডেন্ট হয়ে গেছে। তো আর বাংলা যেই দ্রুত গতিতে এইসব দিকে এগোচ্ছে, তো নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি এখন কারোরই ঠিক নেই। আমার মনে হয় যে কালীঘাটের কালীও মনে মনে ভাবে, ভাই আমার এখানেও তো ছেলেমেয়েরা রয়েছে আমার পরিবারের, হ্যাঁ, তাদের নিরাপত্তাহীনতাতেও মনে উনি ভোগেন। ভোগা উচিতও না, উনি তো দেখছেন উনি সামলাতে পারছেন না। এক হলে আমাকে বলতে হয় যে মাননীয় সামলাতে পারছেন না, আর এক হলে বলতে হয় মাননীয়ার মদতে হচ্ছে। দুটোর মধ্যে একটা। যদি সামলাতে না পারেন তার মানে উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাহলে কড়া শাস্তি নিক। আর যদি মনে করেন না তৃণমূলের খাতায় তো নাম আছে, আমি তো রানী, চোরের রানীর মতো, মানে ডাকাত রানীর মতো, আমি এদের সব ধর্ষক বলো বা সবার রানী যদি একজন হয়ে বসে থাকে, সে তার মতো বিচারধারা চিন্তা করতেই পারে। তাতে তো আমরা খালি আন্দোলন করতে পারি আর কিছু করতে পারি না। হ্যাঁ, তো আর আদালতের দ্বারস্থ হতে পারি। পূজারি, তুমি বিরোধিতার কথা বললে। আরজিকর ঘটনায় তৃণমূলের যারা ছিলেন, যাদের মধ্যে যারা কয়েকজন বিরোধিতা করেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর শান্তনু সেন। আমরা একটা রিসেন্ট ঘটনা দেখলাম যে ডক্টর শান্তনু সেনের মেডিকেল রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে, কেননা ওনার ডিগ্রিতে ধোঁয়াশা দেখা দিয়েছে। আমি বলছি যে এই ঘটনাটা প্রথম কথা এতদিন বাদে সামনে এলো কেন? কারণ উনি তো একজন প্র্যাকটিসিং ডক্টর ফর ইয়ার্স, আজকের নতুন ঘটনা নয়। এতদিন বাদে সামনে আসে, এবং কোথাও ওনাকে কিন্তু সেই সময়ও মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকে উনি একটু অন্তরালে চলে গেছিলেন। কোথাও কি তোমার মনে হচ্ছে যে এটা মানে উনি বিরোধিতা করেছেন বলেই এটা ঘটলো, যে ওনার আজকে ডাক্তারি বাতিল করা হলো রেজিস্ট্রেশন? আরজিকর, আরজিকরের দু তিনটে খুব সুন্দর উদাহরণ আছে। একটা উদাহরণ হলো যিনি একজন পা সারিয়ে, একটা উদাহরণ যে কখনো কখনো দেখবে ডান পা ভেঙে যায়, বা পায়ে ব্যান্ডেজ থাকে, বা পা ভেঙে যায় তো ডান পায়ে ব্যান্ডেজ হয়ে যায়। হ্যাঁ, যে একদম স্নেহধন্য আর কি, মানে মাননীয়ার, ওনার কিন্তু চাকরি এখান থেকে গিয়ে আরেক জায়গায় পোস্টিং হয়ে যায় ফটাফট। হ্যাঁ, কারণ কি ও র্যাকেট চালাতেন। যা তথ্য উঠে এসছে, আমি ব্যাস তথ্য নির্ভর কথা বলছি। তো যে দোষী বলো বা যে তৃণমূলের হয়ে কথা বলবে, যে তৃণমূলের হয়ে সিন্ডিকেট চালাবে, তার জন্য আলাদা খাবার মানে প্লেট সাজিয়ে দেবে। আর যে একটুখানি তৃণমূলের বিরোধিতা করবে তার জন্য আলাদা খাবার। ওনার শাস্তি, উনি তার জন্য ভুগছেন। ওনাকে প্রথমেই মুখপাত্র, আপনি ওই যে মুখপাত্র কে আছে না এখন ওই যে চুরি করেছিল যে সারদার টাকা, কি নাম, কুণাল ঘোষ বোধ, হ্যাঁ, মানে আমি ভুলে যাই অ্যাকচুয়ালি, ওকে চোর বলবো না মুখপাত্র বলবো, কনফিউজ হই বললে নামটা জিজ্ঞেস করলাম। যাই হোক, তো এই কুণাল বাবু দেখবে, কুণাল বাবু প্রথম একদম মমতার নামে ফুল গালাগাল দিয়ে টিয়ে কি একদম পুরো চাঙা হয়ে এলো জেল খেটে। তারপরে দেখবে কি বেরিয়ে এসে গুণগান, মানে এইরকম নেই আর, এইরকম দিদি পিসি বলো মা বলো কেউ নেই ওনার। আজকে উনি মুখপাত্র, গিফট। তো এই জায়গাটা তোমাকে বুঝতে হবে যে আমি যখনই প্রশংসা তখনই আমি গিফট পাবো, যখনই প্রশংসা নয় তখন আমার বাতিল হয়ে যাবে সব কিছু। আমি বলছি না যে শান্তনু সেন খুব ভদ্রলোক, যদি উনি ভুয়ো ডাক্তারি বা ভুয়ো সার্টিফিকেটে বাতিল, তার মানে ভুয়ো, এমনি এমনি তো করেননি। তো কিন্তু ওই ভুয়ো ব্যাপারে আমাকে বলতে হবে, তাহলে দিদি কটা ভুয়ো সার্টিফিকেট নিয়ে রেখেছে এটা দেখাক। আমি আজকে ছেলের সার্টিফিকেট ধরছি, মানে আমি যে মা এবং ছেলেপুলেরা, মাই তো জালি। তো এটা তো জালি করেই হবে যে ভাই এমএলএ হতে হবে, এটা হতে হবে, আমাকে মেডিকেলের ইয়েতে বসতে হবে, মাথায় আমাকে তো জালি করে সার্টিফিকেট বের করতে হবে। হ্যাঁ, এবং কয়েকজন ডাক্তার আছে দেখবেন মমতার মন্ত্রিসভায়, তাদের ওষুধ খেতে, আমি নাম নিচ্ছি না, হ্যাঁ, দেখবে ওই নির্মল বাবু বাবু আছে, যে ওদের থেকে ওষুধ খেতে মমতা ব্যানার্জির যদি জ্বর হয়, ও যদি ওষুধ দেয়, হ্যাঁ, এরকম ডাক্তার মমতা ব্যানার্জি বলে আগে তুমি খাও বেটা, তারপর তুমি যদি 2 ঘন্টা বাঁচো তারপর দিদিমণি খাবেন। এই তো হলো ঘটনা। তো ওনার কোনো ভরসা নেই, মানে উনি নিজেই ভরসা করতে পারেন না। তুমি কে নাম বলতে বলতে, আমি এখানের মধ্যে সোশ্যাল মিডিয়া, তুমি আমার থেকে ভালো তুমি জানো যে কজন এরকম জালি সার্টিফিকেট নিয়ে বসে আছে। হ্যাঁ,
ডিলিট পেয়ে গেলেন, ডক্টরেট হয়ে গেলেন, আবার ওনার সময় তো আবার বোধহয় একসাথে অনেক ডিগ্রি পাওয়া যেত না, একসাথে পড়েছেন তো না উনি? উনি বোধহয় এমবিবিএস, এমএ আর এলএলবি পিএইচডি বোধহয় অমুক একসাথে তমুক করেছেন, সব এরকম সব একটা একসাথে না, করেছে, মানে হ্যাঁ এলএলবি। ওনার মতো এত জ্ঞানী লোক তো আমরা নই। হ্যাঁ, আমাদের তো দম বেরিয়ে যায় 5 বছর 7 বছরের পিএইচডি কমপ্লিট করতে এমএ পারি না। এলএলবি পিএইচডি বোধহয় হ্যাঁ, একসাথে করেছেন। আমরা কিছু করতেই পারি না। হ্যাঁ, একটা সেমিস্টারের পরীক্ষা দিতে গেলেই রাত্রিবেলা আমাদের রাত জেগে পড়তে হতো, অমুক করতে হতো, বাবারে কেন, কি দরকার। তো যাই হোক, উনি আইনস্টাইন থেকেও বেশি জ্ঞানী গুণী লোক। তো হোয়াট এভার, আমার বক্তব্য হলো যে এটা নতুন কোনো কথা নয় যে কালীঘাটের দিকে যে মা কালীর আরাধনায় লিপ্ত তাকে মা কালী দেখবেন, আর যে একটু অন্য দিকে ঝুঁকবেন দেখবে না কালীঘাটের প্রসাদ আসবে না, মিটে গেল। পূজাদি, একটা শেষ প্রশ্ন করব। সাম্প্রতিকতম দিনে আর কি শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপি রাজ্য বিজেপি সভাপতি নির্বাচিত হয়েছেন। এবার সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি যে কথাটা বলেছেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বাংলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা ওয়েস্ট বেঙ্গলকে তিনি টেনে এনে বলেছেন যে উনি বেঙ্গল করার একটা কথা বলছেন, যেখানে ওয়েস্ট বেঙ্গল কথাটা থাকবে না, তার ফলে যেটা ইস্ট বেঙ্গল ছিল তার ইতিহাস মানুষ জানবে না। এটা রাজ্য সরকারের পরিকল্পনা। আমি বলছি দিদি, সাম্প্রতিককালে আমরা দেখেছি যে আইসিএসসি সিবিএসসি বোর্ডে মোঘল পিরিয়ডটাকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে, সংকুচিত করা হয়েছে, সেখানে সিলেবাস বদল করা হয়েছে। তাহলে এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো, যেখানে একদিকে আমরা দেখছি যে কেন্দ্রশাসিত যে মানে বোর্ডগুলো রয়েছে সেখানে মানে সিলেবাসের বদল হচ্ছে, এবং রাজ্য সরকারের তরফ থেকে এই ঘটনাটা মানে রাজ্য সরকারের প্রতি এই তোপটা বারবার দাগা হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখো? দেখো, শ্রমিক ভট্টাচার্য, আমি প্রথমেই আমার দিলীপ বাবুর জন্য আমার সমবেদনা জানাচ্ছি, উনি হতে পারলেন না এখন। এবং আমি শুনছিলাম ওদের কথাবার্তা, শ্রমিক বাবু হয়েছেন খুব ভালো কথা, বড় বড় ডাক দিচ্ছেন যে 26-এ ওনারাই আসতে চলেছেন। যাই হোক, এখন ফান্ডিং তো কেউ না কেউ করছে কালীঘাটকে, এখন সে যখন ফান্ডিং পাচ্ছে সে কোন দিকে যাবে আলাদা ব্যাপার, কারণ বিজেপির তো বারবারন্ত আজকে এটিএমসির জন্য, এটা সবার কাছে স্পষ্ট। আর যেই কথাটা তুমি বলছো আজকে বাংলা করবো, সেটা নিয়ে তো অনেক দিন আগে আমাদের মাননীয় লাফিয়েছিলেন। ওটা নিয়েই উনি বলেছেন, মানে উনি মাননীয় লাফিয়েছিলেন যে সবকিছু। এখন তো দেখবে রাম হনুমানজির জায়গায় পতাকাতে কালীঘাটের ছবি। তো এখন ঘটনা সেটা নয়, ঘটনাটা হলো যে এই যে বাংলা করবে বা পূর্ববঙ্গকে মুছে দেবে, আমরা তো বাঙালি, হ্যাঁ পূর্ববঙ্গের লোক। আমার বাড়িতে আমার সন্তানকে তো আমি পূর্ববঙ্গের ইতিহাস বলবো, যেটা আমার দাদুর থেকে শোনা, বাবার থেকে শোনা, আমি তো বলবো। তো আর ইতিহাস সংশোধন ওরা জানে, ইতিহাস দুটোই দেয়, মোদি একটা মমতা। আমাদের ইতিহাস মুঘল মানে মমতা, আর আমরা ব্রাহ্মণ্যবাদ মানে মোদি। এটা ক্রিয়েট করার চেষ্টা করছে, প্রিটেন্ড করছে কি এটাই ইতিহাস হবে আগামী দিনে। কিন্তু মুঘলদের ইতিহাস মুছে দিলেই যে মুছে যাবে তা কিন্তু নয়। মুঘল সরাইয়ের নাম চেঞ্জ করে দিয়েছে দীনদয়াল উপাধ্যায়। কজন বলে? আমরা তো সবাই বলি মুঘল সরাই এসছে কিনা। এলাহাবাদ চেঞ্জ হয়েছে। তো তুমি বদলাতেই পারো, মনে রাখবে তোমাদের পোস্টও সীমিত। আজকে প্রেসিডেন্ট আছো, কালকে নেই। আজকে যে পিএম কালকে থাকবে না, আজকে যে সিএম সেও কালকে না থাকতে পারে। তো তোমার বদল করলেই যে এটা সারা জীবন লিখিত হয়ে গেল তা নয়। অনেক কিছু করার চেষ্টা করছে, খালি রামের ইতিহাস শেখানোর চেষ্টা করছে। আরে আমি যেমন রামকে মানি, আমি তো রহিমকেও মানবো। আমি যদি আমার ইতিহাসই না জানলাম, আমার ভারতবর্ষ তথা আমার পুরো পৃথিবী কতটা কৃষ্টি সংস্কৃতি মানে কত কিছুতে ভরপুর ঐতিহ্যতে, সেটা আমি জানবো না। কিভাবে এলো ইতিহাস, কিভাবে মানে একটা ভারতবর্ষের মানচিত্র কি করে গঠন হলো, তার আগে কি কি ঘটনা ঘটেছে আমি জানবো না। আমি 370 ধারা উঠিয়ে দিলাম মানেই যে কাশ্মীরটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে রাজা গুলাব সিং কিনেছিল, সেটা মিথ্যে হয়ে যেতে পারে না। তো আমাকে তো ওই ইতিহাসটা জানতে হবে যে ওটা ভারতের প্রপার্টি নয়, ওটা কারোর একটা পাবলিক প্রপার্টি ছিল, এটা তো আমাকে জানতে হবে। আমাকে তো এটাও জানতে হবে যে আজকে বলছো যে চায়ের দোকানে বসে এই শ্রমিক ভট্টাচার্যের দলের লোকজনেরাই বলছে
যে মহাত্মা গান্ধী দেশভাগটা করে দিল, জাস্ট লাইনটা এরকম টেনে দিল, ভাগ হয়ে গেল। আরে তখন যে 562টা স্বাধীন রাষ্ট্র ছিল সেটাও আমায় জানতে হবে, তখন যে মানচিত্র ছিল না, আমাকে তো সেটাও জানতে হবে। তো এই ইতিহাসগুলো আমরা বাড়িতে আমাদের বাচ্চা কাচ্চাদের পড়িয়ে দিতে পারবো, এবং ওনারা চেষ্টা চালিয়ে যান। এটা খুব ক্ষণস্থায়ী, সাময়িক, কারণ মানুষ যারা একদম অন্ধভক্ত হয়ে গেছে, লেঝিন বাদরদের যে দল, তারা খুব সীমিত। দুদিন বাদে, আজকে রামের নামে নাচানাচি যতই করুক না কেন, দুদিন বাদে যখন যাবে, গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বলে পেট্রোল ডিজেল ফ্রিতে পাবে না, জয় শ্রীরাম বলে সবজি নিয়ে আসতে পারবে না, তখনই ওরা বুঝে যাবে যে রাম খাওয়ার জোগাবে না। তোমাকে যতই তুমি জয় শ্রীরাম বলো, রহিম চাচার দোকানে যদি মাছ পাওয়া যায় আমি সেটাই কিনতে যাবো, এবং সেই মাছটা সস্তা হলে তুমি ওই রাম ভক্তটা গিয়ে আগে রহিমের দোকান থেকে মাছটা কিনবে। তার পাশে শ্যামল যদি বসে, শ্যামল যদি 200 টাকায় মাছ বিক্রি করে আর রহিম যদি 150 টাকায় বিক্রি করে, ওই রাম গিয়ে রহিম থেকেই কিনবে, শ্যামল থেকে কিনবে না। এই জায়গাটা বুঝতে হবে, এটা হিন্দু মুসলিমের মিলেমিশে একাকার ভারতবর্ষটা। এটা আমরা যেমন, আমরা কংগ্রেস সেকুলার পার্টি অনেক অনেক রকম নাম দিচ্ছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে এখন অনেক শিক্ষিত, দুদিন বাদে দেখবে মমতা ব্যানার্জির মতো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ডিলিট, ঠিক আছে, মোদিজি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সের মতো। সো দেখো, ওদের জন্য নতুন সাবজেক্ট হতেই পারে, ওদের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে, ওদের জন্য ডিগ্রি পাওয়া, নতুন সাবজেক্ট করে নেওয়া কোনো কিছু অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আমি ওদেরকে সত্যটা এবং রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটিটা উপলব্ধি করতে হবে, যে একজন চাওয়ালা চাওয়ালাই থাকে। সব চাওয়ালা 10 লাখে স্যুট পরতে পারে না, 1.5 লাখ টাকার পেন ইউজ করতে পারে না, 86,000 কেজি টাকার মাশরুম খেতে পারে না, আর 2 দিন পর পর বিদেশ ভ্রমণেও যেতে পারে না। এটা মানতে হবে। আর ওই যে শিল্প শিল্প করতে করতে আরেকজন শিল্পী বসে আছেন কালীঘাটে, উনিও বলেছেন যে 11তে এসে মসনদে বসে উনি সব দিকে শিল্প শিল্প করেন, নিজে শিল্পী হয়েছেন, শিল্প তো আসেনি। এই গ্রাউন্ড রিয়েলিটিগুলো মানতে হবে, এটাই বক্তব্য। থ্যাংক ইউ পূজাদি। কথা বলছিলাম পূজা রায়চৌধুরীর সঙ্গে। আশা করব এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে, পরিচিতদের মধ্যে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং এরকম পলিটিক্যাল কন্টেন্ট আরও দেখার জন্য আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।